নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট 23 নিয়ে আলোচনা করব। তো এর আগে 1 থেকে 22 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি, যারা এখনও দেখোনি তারা কিন্তু অতি অবশ্যই দেখে নিও। আপকামিং যত পরীক্ষা আছে, বিশেষ করে আরআরবি গ্রুপ ডি, আরপিএফ তো শুরু হয়ে গেছে। তো আরপিএফ, এনটিপিসি, এএলপি, আরপিএফের জন্য কিন্তু আমি 61টা প্র্যাকটিস সেট দিয়েছি। যারা মনে করবে, দেখো যারা ধরো রিসেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, তারা খুব সহজে কিন্তু তোমরা জিকের একটা আধার পেয়ে যাবে, মানে জিকের একটা জায়গা তোমরা পেয়ে যাবে। 61টা প্র্যাকটিস সেট করলে অনেক কমন পাবে, এবং ওইখানে আরও অনেক তথ্য দিয়েছি। তো সেগুলো দেখে যেতে পারো, তার সাথে সাথে এই প্র্যাকটিস সেটগুলো দেখতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা 23 প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট কোশ্চেন কী আছে বলছে, নিম্নের কোন দেশটিকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? জাপান, নরওয়ে, লাসা নাকি অস্ট্রেলিয়া? তো নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? সেটা কিন্তু নরওয়ে। দেখো, জাপান আর নরওয়ের মধ্যে একটু গন্ডগোল করে ফেলো অনেকে। তো জাপানকে কি বলা হয়? জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ বা সোনালী পুষ্পের দেশ, এগুলো সব জাপান। তো জাপান হচ্ছে উদীয়মান সূর্যের দেশ। আর নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ বলা হয় কিন্তু নরওয়েকে। লাসাটা কি? তিব্বতের লাসা, এটাকে বলা হয় নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর। আর অস্ট্রেলিয়ার অনেক কটা নাম আছে। অস্ট্রেলিয়াকে যেমন বলা হয় সোনালী পশমের দেশ, সোনালী মাছির ভূমি বা দেশ, ক্যাঙ্গারুর দেশ। ওকে, অস্ট্রেলিয়াকে কিন্তু ক্যাঙ্গারুর দেশও বলা হয়। নেক্সট কোশ্চেন, দ্য হোয়াইট টাইগার বইটির লেখককে? দ্য হোয়াইট টাইগার বইটির লেখককে? জন বোকানন, এটা বেকানন হবে, যাই হোক, জন বেকানন, মনোহর মালগাঁওকর, অরবিন্দ আদিগা, পার্থসারথী গুপ্তা। তো রাইট আনসার অপশান নাম্বার সি, অরবিন্দ আদিগা। ইনি হচ্ছেন দ্য হোয়াইট টাইগার, এই বইটির লেখক হচ্ছে কে? অরবিন্দ আদিগা। কোশ্চেন নাম্বার 3, মোহিনী আট্টাম কোন প্রদেশের নৃত্যশৈলী? মণিপুর, কেরল, কর্ণাটক নাকি তামিলনাড়ু? দেখো, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটক হচ্ছে ইয়াকসাগনাগ, তো মণিপুর হচ্ছে মণিপুরি। তাহলে মোহিনী আট্টাম কোথায়? মোহিনী আট্টাম হচ্ছে কেরলের। ওকে, তো মোহিনী আট্টাম কোথাকার একটা বিখ্যাত নৃত্যশৈলী? তো এটা হচ্ছে কেরলের একটি নৃত্যশৈলী হচ্ছে মোহিনী আট্টাম। ভারতের অর্ধনগ্ন ফকির, ভারতের অর্ধনগ্ন ফকির এটা কার সম্বন্ধে বলা হয়েছে? মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, বি আর আম্বেদকর নাকি লালা লাজপত রায়? তো অর্ধনগ্ন ফকির কার সম্বন্ধে বলা হয়েছে? ইনি কিন্তু মহাত্মা গান্ধী সম্বন্ধে বলা হয়েছে। তো ভারতের অর্ধনগ্ন ফকির কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। তো এইখান থেকে একটা কোশ্চেন হয়, এই যে মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির কে বলেছিলেন? তো এটা তোমরা আমাকে কমেন্টে জানিও। মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির এটা কে বলেছিলেন? তো কমেন্টে আমাকে জানিও। নেক্সট কোশ্চেন, এ নেশন ইন দ্য মেকিং কার আত্মজীবনী? এ নেশন ইন দ্য মেকিং কার আত্মজীবনী? পিটি ঊষা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্কর, ডেভিড বেকহাম। তো কি বলেছে? নেশন ইন দ্য মেকিং, তো এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ওকে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত আত্মজীবনী হচ্ছে কি? দ্য এ নেশন ইন দ্য মেকিং। ওকে, এছাড়াও যদি বলি পিটি ঊষা, দেখো পিটি ঊষা যদি বলি, পিটি ঊষা এটা হচ্ছে গোল্ডেন গার্ল, গোল্ডেন গার্ল হচ্ছে পিটি ঊষা। তারপরে ধ্যানচাঁদ আছে, ধ্যানচাঁদ যেমন গোল। তারপরে পণ্ডিত রবিশঙ্কর, এটা অনেকেরই মনে থাকে, মাই মিউজিক মাই লাইফ, তাই না? পণ্ডিত রবিশঙ্কর। আচ্ছা, আর ডেভিড বেকহাম, ওনার একটা আত্মজীবনী হচ্ছে মাই সাইড। ডেভিড বেকহাম এর আত্মজীবনী হচ্ছে মাই সাইড। ওকে, এটা একটু মনে রেখো। তাহলে পিটি ঊষা হচ্ছে গোল্ডেন গার্ল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেশন ইন দ্য মেকিং, পণ্ডিত রবিশঙ্কর মাই মিউজিক মাই লাইফ, আর ডেভিড বেকহাম হচ্ছে মাই সাইড। নেক্সট কোশ্চেন, ইংরাজি উপন্যাসের জন্য নিম্নের কোন পুরস্কারটি দেওয়া হয়? ইংরাজি উপন্যাসের জন্য নিম্নের কোন পুরস্কারটি দেওয়া হয়? ম্যান বুকার ইন্টারন্যাশনাল, একাডেমি পুরস্কার, নোবেল পুরস্কার নাকি তোমার ম্যান বুকার পুরস্কার? দেখো, যদি বলা হয় ভালো করে দেখবে, কিন্তু ইংরাজি উপন্যাস বলেছি, তো ইংরাজি উপন্যাসের জন্য দেওয়া হয় কিন্তু ম্যান বুকার পুরস্কার। ঠিক আছে, ম্যান বুকার পুরস্কার হচ্ছে ইংরাজি উপন্যাসের জন্য, যেটা তোমার 1969 থেকে দেওয়া হয়। ওকে, 1969 থেকে দেওয়া হয়। কিন্তু এই যে ম্যান বুকার ইন্টারন্যাশনাল, এটা দেওয়া হয় কিন্তু ইংরাজি সাহিত্যের জন্য, যেটা 2005 সাল থেকে দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে কি বললাম? ম্যান বুকার ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে ইংরাজি সাহিত্যের জন্য,
সেটা হচ্ছে 2005 সাল থেকে দেওয়া হয়। কিন্তু যদি বলা হয় ইংরেজি উপন্যাসের জন্য কোন পুরস্কার দেওয়া হয়, তখন হবে ম্যান বুকার পুরস্কার 1969। এছাড়া একাডেমি পুরস্কার কিসে দেওয়া হয়? অস্কার পুরস্কার বা একাডেমি পুরস্কার, যেটা হচ্ছে চলচ্চিত্র। তো কত সাল থেকে দেওয়া হয়? এটা খুব পরীক্ষা আসে, 1929। 1929 সাল থেকে কিন্তু এই অস্কার পুরস্কার বা একাডেমি পুরস্কার কিন্তু দেওয়া হয়। আর নোবেল পুরস্কার, প্রথম কথা হচ্ছে নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো ম্যাথ বাদ দিয়ে ম্যাক্সিমাম সবগুলিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাও একটু মনে রাখবে কোনগুলো: পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শান্তি, হ্যাঁ, অর্থনীতিতে নোবেল। এবার এইখান থেকে একটা কোশ্চেন আছে যে মানে অর্থনীতিতে নোবেল কবে থেকে দেওয়া হয়? দেখো, নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে। আবার বলছি, নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু 1901 সাল থেকে। শুধুমাত্র অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু 1968 সাল থেকে। 1968 সাল থেকে 1968 এই সাল থেকে কিন্তু অর্থনীতিতে নোবেল দেওয়া হয়। ওকে, আর নর্মালি নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় হচ্ছে 1901 সাল থেকে। তাহলে কী কী জানলে এখান থেকে একবার জাস্ট রিভিশন দিয়ে দিই। ইংরাজি উপন্যাস হচ্ছে ম্যান বুকার পুরস্কার, ইংরাজি সাহিত্য হচ্ছে ম্যান বুকার ইন্টারন্যাশনাল, যেটা 2005 সাল থেকে। আর একাডেমি পুরস্কার শুরু হয় 1929 সাল থেকে। আর 1901 সাল থেকে নোবেল, কিন্তু অর্থনীতিতে নোবেল দেওয়া হয় 1968 সাল থেকে। নেক্সট কোশ্চেন। এছাড়াও আরও বিভিন্ন, যেমন সাংবাদিকতায় তোমার পুলিৎজার পুরস্কার দেওয়া হয়, সাংবাদিকতায় গ্র্যামি পুরস্কার কিসে দেওয়া হয়? সঙ্গীতে দেওয়া হয়। অ্যাবেল পুরস্কার কিন্তু, এইখানে একটা জিনিস বলতে চাইছিলাম যে নোবেল পুরস্কার কিন্তু মনে রাখবে সায়েন্সের সব করাতে নোবেল দেওয়া হয়। রসায়ন, পদার্থবিদ্যা, হ্যাঁ, তারপরে পদার্থবিদ্যা, এটাতে নোবেল দেওয়া হয়। কিন্তু মনে রাখবে ম্যাথে কিন্তু নোবেল দেওয়া হয় না, ম্যাথে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। এবং পরীক্ষা এটাও আসে যে ম্যাথে অ্যাবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়? তো এটা 2003 সাল থেকে কিন্তু ম্যাথমেটিক্সে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়, না নোবেল দেওয়া হয় না, অ্যাবেল দেওয়া হয়। নেক্সট, বিশ্ব তামাক বিরোধী দিবস কোন দিনটি পালিত হয়? 31শে মে, 31শে জুলাই, 31শে অক্টোবর, নাকি 31শে ডিসেম্বর? তো তামাক বিরোধী দিবস এটা কিন্তু 31শে মে পালন করা হয়, বিশ্ব তামাক বিরোধী দিবস। নেক্সট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, ভিয়েনা, প্যারিস, না নিউ ইয়র্ক? দেখো, নিউ ইয়র্ক, প্যারিস তো তোমরা জানো ফ্রান্সে, ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী, আর জেনেভা সুইজারল্যান্ডের। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা হচ্ছে WHO, এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। ওকে, WHO হু এর সদর দপ্তর। এই হু মানে তোমার যে প্রতিষ্ঠা হয়েছিল, যেহেতু 7 তারিখে মানে 7ই এপ্রিলে প্রতিষ্ঠা হয়েছিল, 7ই এপ্রিল, তো এই কারণে এই 7ই এপ্রিল এই দিনটিকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়, ওয়ার্ল্ড হেলথ ডে। নিচের কোনটি কানাডার রাজধানী? তো টরেন্টো, মন্ট্রিয়াল, ভ্যানকুভার, নাকি ওটাওয়া? তো কানাডার রাজধানী কিন্তু ওটাওয়া হচ্ছে কানাডার রাজধানী। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি লুনি নদীর তীরবর্তী শহর? তো লুনি নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে? ধোলাভিরা, কালিমঙ্গান, লোথাল, নাকি বানোয়ালি? তো দেখো, এইখানে একটা জিনিস বলি। প্রথম কথা হচ্ছে, এই যে ধোলাভিরা বা কালিবঙ্গান এরা কোথায় আছে, এটা কিন্তু তোমাদের জানাটা ভীষণ প্রয়োজন। প্রথম কথা হচ্ছে কালিবঙ্গান রাজস্থানে, এবং রাজস্থানে হনুমানগড় বলে একটা জেলা আছে, এটা মাথায় রাখবে। তো সেইখানে কিন্তু কালো চুরির মানে কালিবঙ্গানে কিন্তু কালো চুরির সন্ধান পাওয়া গেছে। তো কালিবঙ্গান হচ্ছে রাজস্থান, প্রথম কথা। আচ্ছা, ধোলাভিরাটা কোথায়? ধোলাভিরা হচ্ছে গুজরাট। ধোলাভিরা, সুরকাডোডা, তারপরে তোমার লোথাল, এগুলো কিন্তু সব গুজরাটে আছে। ওকে, আচ্ছা, গুজরাটে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বানোয়ালি কোথায় আছে? বানোয়ালি কিন্তু হরিয়ানায় আছে, হরিয়ানায় আছে। এবার আমাকে বলছে লুনি নদীর তীরবর্তী শহর কোনটা? তো লুনি নদীর তীরবর্তী শহর কিন্তু ধোলাভিরা হচ্ছে লুনি নদীর তীরবর্তী শহর, যেটা হচ্ছে তোমার গুজরাটে আছে। এই ধোলাভিরা যে জায়গাটা, সেটা হচ্ছে গুজরাটে আছে। সেটা কোন নদীর তীরবর্তী শহর? লুনি নদীর তীরবর্তী শহর। যদি বলি কালিবঙ্গান, তো রাজস্থানে, কালিবঙ্গান হচ্ছে রাজস্থানে, এবং কোন নদীর তীরবর্তী? তো ঘাঘর নদীর তীরবর্তী শহর হচ্ছে কালিবঙ্গান। আচ্ছা, লোথাল তো তোমরা জানো সবরমতী, কেন লোথাল গুজরাটে, সবরমতী নদীর তীরবর্তী শহর। এবং বানোয়ালি হচ্ছে তোমার হরিয়ানায় আছে, বানোয়ালি হরিয়ানায় হচ্ছে, এও হচ্ছে দেখো রাজস্থানের যেমন ঘাঘর নদী, সেটা হরিয়ানার উপর দিয়েও গেছে। তো বানোয়ালি কিন্তু ঘাঘর নদীর তীরে অবস্থিত। ওকে, চলো নেক্সট।
বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার? বিহার, অসম, উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ? তো বিখ্যাত যে মধুবনী লোকচিত্র এটা হচ্ছে বিহারের একটা বিখ্যাত চিত্রকলা বা বিহারের একটা বিহারের বিখ্যাত চিত্রকলাই বলা হয়। তো মধুবনী কোথাকার বিখ্যাত চিত্রকলা একটা, সেটা হচ্ছে বিহারের। নেক্সট, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তবলা, সন্তুর, বাঁশি নাকি সেতার? তো পান্নালাল ঘোষ তিনি কিন্তু বাঁশি বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত হচ্ছে পান্নালাল ঘোষ। হোম রুল কথার অর্থ কী? পরীক্ষা খুব আসে যে হোম রুল কথার অর্থ কী? জগতের আলো, জগতের আলো নাকি নির্দেশনামা নাকি বিপ্লব নাকি স্বায়ত্তশাসন? দেখো জগতের আলো কাকে বলা হয়? জগতের আলো সেটা হচ্ছে তোমার নূরজাহান। নূরজাহান কথার অর্থ হচ্ছে জগতের আলো। আচ্ছা, নির্দেশনামা কোনটা? নির্দেশনামা হচ্ছে তোমার ফরমান, আমরা বলি না ফরমান জারি করা হয়েছে, তো ফরমান হচ্ছে নির্দেশনামা। বিপ্লব, বিপ্লব কথার অর্থ হচ্ছে কি? গদর, মানে গদর কথার অর্থ হচ্ছে বিপ্লব। আর হোমরুল কথার অর্থ কি? তো হোমরুল কথার অর্থ হচ্ছে স্বায়ত্তশাসন। এগুলো কিন্তু খুব দেয় পরীক্ষায়। নূরজাহান কথার জগতের আলো, নির্দেশনামা ফরমান, বিপ্লব হচ্ছে গদর, আর হোমরুল কথার অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসন। এছাড়াও আরও আছে মনসব কথার অর্থ যেমন পদমর্যাদা, তারপরে হুমায়ুন কথার অর্থ কি? ভাগ্যবান। হ্যাঁ, বেদ কথার অর্থ যেমন জ্ঞান, মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ, তারপরে বুদ্ধ কথার অর্থ কি? জ্ঞানী, আইবক কথার অর্থ কি? দাস, পুর মানে পুর পয় দীর্ঘ বা পয়স্যু, যাই হোক পয়স্যুর, পুর কথার অর্থ দুর্গ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, তত্ত্ববোধনী সভা কি বলছে? তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন? তো রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, আত্মারাম পাণ্ডুরঙ্গ নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর? দেখো যদি বলি রাজা রামমোহন রায় তিনি কি করেছিলেন? তিনি কিন্তু আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন, যেটা হচ্ছে 1815, তাই না? 1815-তে তিনি কিন্তু আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, যেটা হচ্ছে কলকাতায়। এবং তিনি কিন্তু ব্রাহ্ম সমাজ, তারপরে 1828 সালে তিনি কি করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এই ব্রাহ্ম সমাজটা পরবর্তীকালে কিন্তু এই ব্রাহ্ম সমাজটাই কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীকালে আর্য সমাজে স্বামী দয়ানন্দ সরস্বতী, না আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী, সেটা আলাদা। আচ্ছা, আমি কি বলেছিলাম যে তত্ত্ববোধিনী সভা, তো রাজা রামমোহন রায় কী বললাম? রাজা রামমোহন রায় আত্মীয় সভা এবং তোমার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। পরে বাকি আসছি, কেশবচন্দ্র সেন কী করেন? কেশবচন্দ্র সেন তোমার হচ্ছে ভারতীয় ব্রাহ্ম সমাজ। হ্যাঁ, আমি এইটা বলতে চাইছিলাম, পরবর্তীকালে এই ব্রাহ্ম সমাজ মানে রাজা রামমোহন রায় যে ব্রাহ্ম সমাজ, পরে এটা 1867 কি 66 সালে, কি বললাম 1866 যত সম্ভব 1866 সালে ভারতীয় ব্রাহ্ম সমাজ নামে রূপান্তরিত হয়ে তার যে নেতৃত্বে থাকেন সেটা হচ্ছে তিনি হচ্ছেন কেশবচন্দ্র সেন। তাহলে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, কিন্তু যদি বলা হয় পরীক্ষায় যে ভারতীয় ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, তখন অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন। ক্লিয়ার? আর আত্মারাম পাণ্ডুরঙ্গ, আমি তো বলেছি প্রার্থনা করতে হয় আত্মা দিয়ে, তো আত্মারাম পাণ্ডুরঙ্গ হচ্ছে প্রার্থনা সমাজ, আর দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তোমার তত্ত্ববোধিনী সভা। ওকে, তো তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। সেরকম সত্য সাধক সমাজ, জ্যোতিবা ফুলে, আরও অনেক আছে, ইন্ডিয়ান লেক, শিশির কুমার ঘোষ, স্বামী দয়ানন্দ সরস্বতী হচ্ছে আর্য সমাজ। এগুলো আলোচনার মাধ্যমেই পড়তে পড়তে এগুলো সব মুখস্থ হয়ে যাবে। নেক্সট, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? বলরাম জাফর, রুবি রায়, গণেশ বাসুদেব মাভলঙ্কার নাকি স্যার আশুতোষ মুখার্জি? তো গণেশ বাসুদেব মাভলঙ্কার হচ্ছে ভারতের প্রথম লোকসভার স্পিকার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে কত সালে কন্যাশ্রী প্রকল্পের সূচনা ঘটে? তো সালের সাথে ডেটও দিয়েছি। তো 1 অক্টোবর, দেখো 2013 সালে, সবাই জানো 2013 সালে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেন। তো ডেটটা কত? ডেটটা মনে রাখবে, 1 অক্টোবর 2013। 1 অক্টোবর 2013-তে কন্যাশ্রী প্রকল্পের কিন্তু সূচনা ঘটে, এবং এই প্রকল্পের স্বরূপ কি কি দেওয়া হবে সেগুলো কিন্তু একটু জেনে রাখবে। মানে কত টাকা দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কোন সময় দেওয়া হবে, কত বছর বয়স হলে দেওয়া হবে, তো সেই জিনিসগুলো একটু জেনে রাখবে। তথ্যভিত্তিক কোশ্চেনও কিন্তু দিতে পারে। প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন? দিলীপ সিং, রঞ্জিত সিং, লালা অমরনাথ নাকি সিকে নাইডু? তো মনে রাখবে রঞ্জিত সিং কিন্তু প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন। তো রঞ্জিত সিং ইজ আ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? ভীষণই গুরুত্বপূর্ণ, পৃথিবীর উচ্চতম হ্রদ বলছে টাঙ্গাইনাইকা নাকি
টাঙ্গানাইকা হ্রদ, উলার হ্রদ, ছোলামো হ্রদ, টিটিকাকা হ্রদ। দেখো বলেছে পৃথিবীর উচ্চতম হ্রদ। আমাকে যদি ভারতের উচ্চতম হ্রদ বলতো তাহলে কিন্তু হতো ছোলামো হ্রদ। ভারতের উচ্চতম হ্রদ হচ্ছে ছোলামো হ্রদ, কিন্তু পৃথিবীর উচ্চতম হ্রদ কিন্তু মনে রাখবে টিটিকাকা হ্রদ। ওকে, পৃথিবীর উচ্চতম হ্রদ কি? পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা হ্রদ। আর পৃথিবীর দীর্ঘতম হ্রদ কিন্তু টাঙ্গানাইকা হ্রদ। ক্লিয়ার? তো এটা হচ্ছে দীর্ঘতম। তাহলে দীর্ঘতম হ্রদ যদি বলে পৃথিবীর দীর্ঘতম হ্রদ কি, তখন হচ্ছে টাঙ্গানাইকা হ্রদ। আর পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা হ্রদ। ভারতের উচ্চতম হ্রদ হচ্ছে তোমার ছোলামো হ্রদ। ওকে, ভারতের উচ্চতম হ্রদ হচ্ছে ছোলামো হ্রদ। আর যদি বলে ভারতের বৃহত্তম হ্রদ, যেটা হচ্ছে দেখো এবার সাধু জলের হ্রদ দিতে পারে, লবণাক্ত জল। তো ভারতের বৃহত্তম দুটো আছে, একটা হচ্ছে সাধু জলের হ্রদ যদি বলে তখন হবে উলার হ্রদ। ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কি বললাম, এটা হচ্ছে সাধু জলের হ্রদ। আরে পেনটা কি হলো? তো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ, সাধু জলের হ্রদ যদি বলে তখন হবে উলার হ্রদ। যেটা কোথায় আছে উলার হ্রদ? কাশ্মীরে। আর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যেটা হবে সম্বর হ্রদ, যেটা রাজস্থানে আছে। ক্লিয়ার? তাহলে ভারতের উচ্চতম জানলে, ভারতের উচ্চতম হচ্ছে তোমার উচ্চতম কি বললাম? ছোলামো হ্রদ। আচ্ছা, ভারতের বৃহত্তম যদি সাধু জলের হ্রদ বলে মানে মিষ্টি জলের হ্রদ, তখন হবে উলার হ্রদ। আর ভারতের বৃহত্তম লবণাক্ত জল যদি বলে তখন হবে রাজস্থানের সম্বর হ্রদ। ক্লিয়ার? আর পৃথিবীর বৃহত্তম যদি মিষ্টি জলের হ্রদ বলে তখন হবে সুপ্রিয় হ্রদ। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যদি বলে তখন সুপ্রিয়া হ্রদ। আর পৃথিবীর উচ্চতম হ্রদ যদি বলে তাহলে টিটিকাকা। পৃথিবীর দীর্ঘতম হ্রদ যদি বলে টাঙ্গানাইকা। আর পৃথিবীর যদি গভীরতম হ্রদ বলে তখন হবে রাশিয়ার বৈকাল হ্রদ। ক্লিয়ার? আর আরেকটা দেয়, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যদি বলে, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ তখন হবে কাস্পিয়ান সাগর। চলো, আরও এখান থেকে অনেক কটা কোশ্চেন হয়, তো সেগুলো আলোচনার মাধ্যমে এরপরে আবার আমরা করতে থাকবো এরকম তথ্যভিত্তিক দিয়ে। ওকে, তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে লাইকটা করে দিও। ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা মূলত নষ্ট করে, কি নষ্ট করে? তথ্য, যন্ত্রপাতি, প্রোগ্রাম নাকি হার্ডওয়্যার? তো মনে রাখবে সেটা কিন্তু তথ্য নষ্ট করে। ভাইরাস এমন এক ধরনের ভাইরাস এক ধরনের সফটওয়্যার, তো যেটা মূলত নষ্ট করে হচ্ছে তথ্য। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি রাষ্ট্রসংঘের সরকারি ভাষা নয়? চীনা, তো চীনা তো সরকারি ভাষা। ফার্সি, আরবি, এগুলো সবই সরকারি ভাষা। কিন্তু ম্যান্ডারিন কিন্তু, এটাও চীনের একটা ভাষা, কিন্তু ম্যান্ডারিন কিন্তু রাষ্ট্রসংঘের সরকারি ভাষা নয়। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে ম্যান্ডারিন। এই রাষ্ট্রসংঘ নিয়ে কিন্তু এর আগে বহুবার পড়িয়েছি, আবার কোনো না কোনো ভিডিওতে রাষ্ট্রসংঘ নিয়ে একটু ডিটেলসে বলবো। ওকে, অ্যাসেজ এই শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? অ্যাসেজ শব্দটি কোন খেলার সাথে জড়িত? ফুটবল, হকি, বাস্কেটবল নাকি ক্রিকেট? তো অ্যাসেজ শব্দটি কিন্তু ক্রিকেটের সাথে জড়িত। ক্লিয়ার? খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব পরীক্ষায়, অনেক পরীক্ষায় বহুবার এসেছে যে অ্যাসেজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত, এটা কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত। সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে? কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ নাকি লবণ? দেখো, স্নেহ জাতীয় খাদ্যে কিন্তু সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়, এবং কত এটাও পরীক্ষায় আসে 9.3। বিশেষ করে রেলে তো বহুবার প্রত্যেকটা সেটে এরকম করে আসে। কার্বোহাইড্রেটে পাওয়া যায় তোমার হচ্ছে 4.1, কার্বোহাইড্রেট 4.0 সাধারণত, ন্যাচারালি 4.0, আর প্রোটিনে পাওয়া যায় 4.1। তা সব থেকে বেশি ক্যালোরি কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ বা লিপিড জাতীয় পদার্থ। ওকে, বা ফ্যাট জাতীয় পদার্থ, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায়। তো নেক্সট কোশ্চেন কি আছে? বলছে নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থনৈতিক উন্নয়নের অর্জিত হার মানে অ্যাকচুয়ালি জিডিপির কথা বলা হয়েছে, ভারতের যে জিডিপি, তো সবচেয়ে কম ছিল বলেছে। দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি তৃতীয় নাকি চতুর্থ নাকি পঞ্চম? তো সবচেয়ে জিডিপি, দেখো অর্জিত হার বলেছে, প্রস্তাবিত হার না। তো অর্জিত হার যেটা অর্জন করব, প্রস্তাবিত মানে যেটা প্ল্যানিং করে করা হয়েছে যে আমরা এই করব, কিন্তু যেটা অর্জিত হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের অর্জিত হয়েছে, তো সেটা সবচেয়ে কম ছিল মনে রাখবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তো অপশান বি। তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই যে জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বহু কোশ্চেন আসে যে এই পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম শুরু হয় কিভাবে এর প্রসেসটা হয়। তো তোমরা জানো যে প্রথম হচ্ছে 1950 সালের
15ই মার্চ যোজনা কমিশন গঠিত হয়। তো পরীক্ষা আসে যে যদি বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সূচনা হয় কবে, তো 1951 সালে কিন্তু সূচনা হয়। 1951 থেকে 56 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কিন্তু এই যে পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন প্রতিষ্ঠা হয় বা গঠিত হয় কত সালে, তো মনে রাখবে 1950 সালের 15ই মার্চ। 1950 সালের 15ই MARCH। তো 15ই মার্চ কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমার গঠিত হয়, মানে প্ল্যানিং যোজনা কমিশন কিন্তু শুরু হয় বলতে গঠিত হয়, প্রতিষ্ঠা হয়। ওকে, এবং এটা এখন বর্তমানে কিন্তু নীতি আয়োগ, ওকে, এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা নীতি আয়োগ পরিকল্পনার প্রেসিডেন্ট যে থাকে সে কিন্তু তোমার ভারতের প্রধানমন্ত্রী কিন্তু সবসময় প্রেসিডেন্ট, যে যখন প্রধানমন্ত্রী হবে সেই কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিন্তু সভাপতি হিসাবে নির্বাচিত হবেন। ওকে, এখান থেকে আরও অনেক কোশ্চেন আসে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার মাধ্যমে, মানে যে কমিটির মাধ্যমে সুপারিশ করা হয়, যে মহলানবিশ, হ্যাঁ, নাকি আরও অনেক আছে, মহলানবিশ আছে, তারপরে আর একটা নাম আছে, দেখেছো, এত নামটা ভুলে গেছি, মহলানবিশ পরিকল্পনা, আর একটা কী জানো এই মুহূর্তে আসছে না, মাঝে মাঝে এরকম গণ্ডগোল হয়, যাই হোক। তো এইগুলো কিন্তু তোমরা জেনে রাখবে। কত সালে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1950 সালের 28শে জানুয়ারি, নাকি 1950 সালের 24শে জানুয়ারি, 1951 সালের 24শে জানুয়ারি, নাকি 1951 সালের 28শে জানুয়ারি? দেখো কত কনফিউশন টাইপ, এইরকম টাইপেরই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে রেলের। তো খুব কাছাকাছি মান থাকবে 1950, 1951। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট প্রতিস্থাপিত হয়েছিল কিন্তু 1950 সালে, এইটুকু তোমাদের একদম মনে থাকে, কিন্তু এর সালটা কিন্তু, মানে তোমার তারিখটা কিন্তু অনেক সময় গন্ডগোল হয়। তো মনে রাখবে এটা কিন্তু রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 1950 সালের 1950 সালের হচ্ছে তোমার 28শে জানুয়ারি কিন্তু সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র, নেপচুন, বুধ, মঙ্গল? তো সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র, এবং শুক্রকে ভোরের শুকতারাও বলা হয়। ওকে, নেক্সট। আচ্ছা, এই হচ্ছে আমাদের যে 23 সেট। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো এবং একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নিজেদের যে টেলিগ্রাম, নিজেদের যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, সেখানে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, ইনস্টাগ্রামে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।